হ্যালো, আমি অঙ্কন। তোমাদের সবাইকে স্বাগত জানাই ভুতুড়ে স্টেশনের ৫৭ নম্বর এপিসোডে। আজকের ঘটনাটি আমায় পাঠিয়েছেন প্রীতম রায় দাদা। প্রীতম দাদা যেভাবে ঘটনাটা আমায় লিখে পাঠিয়েছে আমি চেষ্টা করব ঠিক সেভাবেই তোমাদের সামনে ঘটনাটি তুলে ধরতে। প্রীতম দাদা লিখেছেন, হ্যালো অঙ্কন, তোমার সঙ্গে আমি একটি ঘটনা শেয়ার করলাম। ঘটনাটি ঘটেছিল আমার মাসির সঙ্গে। তুমি পড়ে জানিও ঘটনাটি তোমার কেমন লাগলো। প্রথমে প্রীতম দাদাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ঘটনা আমার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। তো আর বেশি সময় নষ্ট না করে চলুন সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি আমি শুনেছি আমার মাসির মুখ থেকে। তখন মাসির নতুন নতুন বিয়ে হয়েছে। মাসি শহরে বড় হয়েছেন, কিন্তু বিয়ে হয়েছে গ্রামের দিকে। একেবারে নতুন জায়গা, নতুন পরিবেশ, চারপাশ বেশ নিরিবিলি শান্ত। প্রথম দিকে নতুন জায়গার সঙ্গে মানিয়ে নিতে মাসির একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে বাড়ির মানুষজনদের সঙ্গে কথা বলা, সংসারের কাজকর্ম সব কিছুর মধ্য দিয়ে প্রায় 1 মাস কেটে গেল। বাড়িটা ছিল পুরনো ধাঁচের একটি দোতলা বাড়ি। দোতলায় ওঠার সিঁড়ি দিয়ে ওপরে উঠলে সামনে সরাসরি কোনো ঘর পড়তো না। প্রথমে একটা সরু করিডর ছিল, সেই করিডর পেরিয়ে একদিকে দুটো ঘর এবং অন্যদিকে একেবারে কোণের দিকে আরও একটি ঘর ছিল। মাসি আর মেসো সেই কোণের ঘরটাতেই থাকতেন। আর এই করিডরের বিপরীত দিকেই ছিল একটি পুকুর। করিডর থেকে দাঁড়ালেই পুকুরটা দেখা যেত। পুকুরের ধারে বেশ ঘন বাঁশঝাড় ছিল, আর পুকুরের এপারে বাড়ির কাছাকাছি দাঁড়িয়েছিল একটি বড় কলা গাছ। এই কলা গাছটাই পরবর্তীকালে এই ঘটনা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায়। নতুন বাড়িতে আসার পর থেকেই মাসি একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করেছিলেন। যখনই তিনি ওই কলা গাছটার দিকে তাকাতেন, কোনো কারণ ছাড়াই তার মনটা কেমন যেন উদাস হয়ে যেত। কেমন একটা অস্বস্তি, ক্লান্তি আর মন খারাপের অনুভূতি হতো। অথচ কেন এমন হচ্ছে তার কোনো কারণ তিনি খুঁজে পেতেন না। মাসি ভেবেছিলেন হয়তো নতুন জায়গায় এসেছেন বলে এমন হচ্ছে, হয়তো ঠিকমতো ঘুম হচ্ছে না, কিংবা সংসারের নতুন কাজকর্মের চাপে এমন হয়তো লাগছে। তাই বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেননি, মেশোকেও কিছু জানাননি। কিন্তু কিছুদিন পরেই ঘটে সেই ঘটনা। একদিন গভীর রাতে হঠাৎ মাসির খুব তেষ্টা পায়। ঘরের মধ্যে কোনো জল ছিল না, তাই তিনি একটা জলের জগ হাতে নিয়ে নিচের তলায় জল আনতে বেরিয়ে পড়েন। জল নিয়ে আবার যখন দোতলায় ফিরছেন, তখন হঠাৎ তার চোখ পড়ল করিডরের দিকে। আর তারপর মাসি দেখেন কলা গাছটার নিচে একটা ছোট্ট শিশুর মতো কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, একেবারে স্থির, নড়াচড়া নেই। রাতের অন্ধকারে ছায়ামূর্তিটা এতটাই অস্পষ্ট ছিল যে প্রথমে মাসির মনে হয়েছিল সত্যিই কোনো বাচ্চা ছেলে সেখানে দাঁড়িয়ে আছে। তখন মাসির মাথায় প্রথমে যে কথাটা আসে সেটা হলো, এত রাতে একটা বাচ্চা এখানে কি করছে? কলা চুরি করতে এসেছে নাকি? মাসি একটু সাহস করে দূর থেকেই ডাকলেন, কে কে ওখানে? কোনো উত্তর এলো না। ছায়ামূর্তিটা আগের মতোই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মাসি আবার তাকিয়ে থাকলেন, আর ঠিক তখনই তার মনে হলো ওই ছায়ামূর্তিটা যেন ধীরে ধীরে তার দিকে মুখ ফেরালো, যেন তাকালো মাসির চোখের দিকে। আর তারপর মুহূর্তের মধ্যে ছায়ামূর্তিটা অদৃশ্য হয়ে গেল। কোথায় গেল, কিভাবে গেল, মাসি কিছুই বুঝতে পারেননি। ভয় তার শরীর কাঁপতে শুরু করে। আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে তিনি দৌড়ে নিজের ঘরে ফিরে আসেন। ঘরে ঢুকেই মেশোকে ডাকতে শুরু করেন। মেশো ঘুম থেকে উঠে জানতে চান কি হয়েছে। মাসি তখন কাঁপা গলায় পুরো ঘটনাটা মেশোকে খুলে বলেন। সব শুনে মেশো কিছুক্ষণ চুপ করে থাকেন। তারপর শুধু বলেন, আজ রাতে তুমি শুয়ে পড়ো, কাল সকালে তোমার সব বলবো। মেশোর কথা মতো মাসি সেদিন আর কিছুই জানতে চাননি, কিন্তু ভয়ের কারণে সারা রাত তার ঘুম ঠিক মতো হয়নি। পরের দিন সকালে জলখাবারের সময় মেশো অবশেষে সেই রহস্যের কথা মাসিকে জানায়। মেশো বলেন, আজ থেকে প্রায় 10 বছর আগে এই বাড়িতে একটা ঘটনা ঘটেছিল। অনেক বছর আগে সেই কলা গাছটার কাছে একটি ছোট্ট ছেলে এসেছিল কলা চুরি করতে। কিভাবে যেন অসাবধানতায় তার পা পিছলে যায়, আর সে পড়ে যায় পুকুরে। তারপর থেকেই নাকি ওই কলা গাছটাকে ঘিরে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। গাছটিতে প্রচুর কলা ধরত, কিন্তু বাড়ির লোকজন যদি সেই কলা পেড়ে বাড়িতে নিয়ে আসতো, কিছুক্ষণের মধ্যেই, কখনো 1 ঘন্টা, কখনো 2 ঘন্টার মধ্যে সেই টাটকা কলাগুলো অস্বাভাবিকভাবে কালো হয়ে যেত। শুধু তাই নয়, কেউ যদি সেই গাছে কলা খেত, তার নাকি পেটের সমস্যা দেখা দিত। কেউ কেউ আবার রাতের বেলা অদ্ভুত এবং ভয়ঙ্কর স্বপ্ন দেখতেও শুরু করত। এরপর থেকে বাড়ির লোকজন সেই কলা গাছের কলা সম্পূর্ণ খাওয়া বন্ধ করে দেয়। মাসি তখন অবাক হয়ে মেশোকে জিজ্ঞেস করেন, তাহলে তোমরা গাছটাকে কেটে ফেলোনি কেন? মেশো বলেন, কাটতে চাইলেও ব্যাপারটা এত সহজ ছিল না। আমরা পুজোও করিয়েছিলাম বাড়ির শান্তির জন্য, আর যাতে এই সমস্যাটা দূর হয়। পুরোহিত নাকি পুজো করার পর বলেছিলেন, ও কারো ক্ষতি করবে না, তবে ওই গাছের কলা কেউ যেন না খায়, আর সম্ভব হলে রাতের বেলা ওই কলা গাছের কাছে যেও না। সেই ঘটনার পর বহু বছর কেটে যায়।
বর্তমানে অবশ্য সেই ছায়ামূর্তিকে আর কেউ দেখতে পায় না। রাতের বেলায় যদি কেউ করিডোরে দাঁড়িয়ে কলা গাছটার দিকে তাকায়, আগের মতো কোনো কালো ছায়ামূর্তিও দেখা যায় না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কলা গাছটা এখনও আছে, আর সেই গাছের কলা সেটা আজও কেউ খায় না। বাড়ির লোকজনের বিশ্বাস, এত বছর পরেও ওই কলা গাছের কলা না খাওয়াই ভালো। কেন? সেটার উত্তর হয়তো কারো কাছে নেই। হয়তো সত্যিই সেই ছোট ছেলেটি কোনো অশান্ত আত্মা ওই গাছের সঙ্গে জড়িয়েছিল। আবার হয়তো এর পেছনে রয়েছে অন্য কোনো স্বাভাবিক কারণ, যার ব্যাখ্যা আমরাও জানি না। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, সেই রাতে মাসি কলা গাছের নিচে আসলে কাকে দেখেছিলেন? সত্যি কি সেখানে একটি শিশুর ছায়ামূর্তি দাঁড়িয়েছিল, নাকি রাতের অন্ধকারে চোখের ফুল? উত্তরটা হয়তো আমরা কোনো দিনই জানতে পারবো না। এটা ছিল প্রীতম রায় দাদার পাঠানো আজকের ঘটনাটি। প্রীতম দাদাকে আবারও অনেক ধন্যবাদ তার মাসির সঙ্গে ঘটে যাওয়া এই অদ্ভুত অভিজ্ঞতাটি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তোমাদের কাছে ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের সঙ্গে এমন কোনো ভৌতিক বা অদ্ভুত ঘটনা ঘটে থাকে, তাহলে সেটি আমাকে লিখে পাঠিও। আজকের মতো ভূতুড়ে স্টেশনে 57 নম্বর এপিসোড এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের কোনো এপিসোডে আরও একটি অজানা রহস্যময় ঘটনার সঙ্গে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সাবধানে থেকো। আর একটা কথা, রাতের বেলা যদি কখনো কোনো নির্জন বাড়ির করিডর থেকে পুকুর পাড়ের একটা কলা গাছের দিকে তাকাও, তাহলে ভালো করে দেখে নিও গাছটার নিচে কেউ দাঁড়িয়ে আছে কি না।